আমি সুসংকেত আইকন পরিবারে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস ফিজিক্যাল সায়েন্সের থার্ড চ্যাপ্টার অবস্থার পরিবর্তন। তো চলো সবাই মিলে শুরু করা যাক। চলো, পদার্থের সাধারণত তিন ধরনের অবস্থা থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়। এছাড়াও পদার্থের আরো দু রকম অবস্থা আছে। প্লাজমা অবস্থা, সাধারণত এই প্লাজমা অবস্থায় পদার্থ সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে। অতি উচ্চ উষ্ণতায় পদার্থ এই অবস্থায় আসে। সূর্য, নক্ষত্র, তারা এরা এই প্লাজমা অবস্থায় থাকে। এছাড়াও আছে অতি তরল অবস্থা। খুব কম উষ্ণতায় থাকা পদার্থ তরলকে অতি তরল অবস্থা বলে। এই অবস্থায় তরল উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত না হয়ে নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয়। এবার পদার্থের অবস্থান্তর, তাপ প্রয়োগে বা নিষ্কাশনের ফলে কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থার যে রূপান্তর হয় তাকে পদার্থের অবস্থান্তর বলে। পদার্থের দুটো অবস্থান্তর আছে। উচ্চ অবস্থান্তর, সাধারণত তাপ প্রয়োগের ফলে উচ্চ অবস্থান্তর দেখা যায়, আর নিম্ন অবস্থান্তর সাধারণত তাপ হ্রাসের বা তাপ নিষ্কাশনের ফলে এই নিম্ন অবস্থান্তর দেখা যায়। ঠিক আছে, এবার দেখো গলন বা কঠিনীভবন অর্থাৎ মেল্টিং অ্যান্ড ফ্রিজিং। গলন হচ্ছে একটি নির্দিষ্ট চাপ আর উষ্ণতায় তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়াকে গলন বলে। আর কঠিনীভবন বলছে একটি নির্দিষ্ট চাপ আর উষ্ণতায় তাপ নিষ্কাশনের ফলে কোনো পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরকে কঠিনীভবন বলে। এবার আমরা জেনে নেব গলনাঙ্ক কাকে বলে। প্রমাণ চাপে অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে আরম্ভ করে এবং সমগ্র কঠিন পদার্থটি তরলে পরিণত না হওয়া পর্যন্ত ওই উষ্ণতা স্থির থাকে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বলে। এই প্রসঙ্গে জেনে রাখার বিষয় হচ্ছে যতক্ষণ পদার্থটা গলতে থাকে ততক্ষণ কিন্তু তার উষ্ণতা একই থাকে, অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। একটি কথা জানবে যে বিশুদ্ধ কেলাসিত পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক আছে। যেমন ধরো বিশুদ্ধ ধাতু এবং যেসব পদার্থ কঠিন অবস্থায় কেলাসাকার, একই চাপে ওদের গলনাঙ্ক হিমাঙ্ক একই হয়। উদাহরণ কি, জল কঠিন অবস্থায় বরফ যেমন সেটা কেলাসিত, তাহলে প্রমাণ চাপে তাপ প্রয়োগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলে তরল অবস্থায় আসে। আবার প্রমাণ চাপে তাপ নিষ্কাশনে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল তরল অবস্থা থেকে কঠিন বরফে পরিণত হয়, অর্থাৎ বরফের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান। আরেকটা জানবে যে অনিয়তাকার বা প্লাস্টিক পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। যেমন ধরো মোম, কাঁচ, মাখন, পিচ প্রভৃতি। ঠিক আছে, এইবার আমরা পিডিএফে আসি। দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান। আচ্ছা, স্থির চাপে বিশুদ্ধ কেলাস পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক একই হয়, যেটা আগেই বলেছি। অকেলাসিত পদার্থ যেমন মোম, কাঁচ, চর্বি, মাখন এদের নির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক নেই। মাখনের গলনাঙ্ক সাধারণত 28 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়, আবার হিমাঙ্ক 23 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়। এবার দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সাধারণত কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন বাড়ে এবং তরল পদার্থ কঠিনে পরিণত হলে আয়তন কমে। এর ব্যতিক্রম হচ্ছে বরফ, ঢালাই লোহা, বিসমাথ, অ্যান্টিমনি, পিতল প্রভৃতি কঠিন পদার্থ তরলে পরিণত হলে এর আয়তন কমে যায় এবং তরল থেকে কঠিনে পরিণত হলে ওর আয়তন বেড়ে যায়। ঠিক আছে, আর যেসব পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন বেড়ে যায়, যেমন মোম, তামা, সোনা, রূপা ইত্যাদি, এদের ক্ষেত্রে চাপ প্রয়োগে গলনাঙ্ক বেড়ে যায়। আর যেসব পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় আয়তন কমে যায়, যেমন বরফ, বিসমাথ, ঢালাই লোহা, এদের ক্ষেত্রে চাপ বাড়ালে এদের গলনাঙ্ক কমে যায়। ঠিক আছে, এইবার দেখো আমরা একটা লেখচিত্রের মাধ্যমে গলনাঙ্কটা দেখব। এই যদি আমি একটা গ্রাফ আঁকি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে টেম্পারেচার, এটা আমার এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর থাকে আমার সময়। তাহলে দেখো সময়ের সঙ্গে সঙ্গে যদি টেম্পারেচার বাড়ায় তাহলে কোনো পদার্থে টেম্পারেচার কমাচ্ছে তাহলে উষ্ণতা কমতে থাকবে। হ্যাঁ, এবার এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে এটা কি না, ওই যে নির্দিষ্ট সময়টা, যে নির্দিষ্ট সময়টাতে ওর উষ্ণতা একই থাকছে যতক্ষণ ও গলতে থাকছে বা
জমে কঠিনে পরিণত হতে থাকছে, এটা কিন্তু এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। এরপর যদি কঠিন হতে থাকে তাহলে উষ্ণতা কমবে, এরপর যদি তরল হতে থাকে তাহলে উষ্ণতা বাড়বে। বোঝা গেল? কিন্তু কঠিন থেকে তরল অর্থাৎ এই যে পোর্শনটা যেটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল, এটা কিন্তু ওই উষ্ণতা একই থাকার ইন্ডিকেটর। ক্লিয়ার? এইবার বরফ জমে যে জল জমে যে বরফে পরিণত হয় তাতে যে আয়তন বাড়ে, সেই আয়তন বাড়ার কতগুলো সুবিধা আছে। সুবিধাটা কি? যেমন শীত প্রধান দেশে প্রচন্ড ঠান্ডায় নদী বা সমুদ্রের জলের উষ্ণতা ক্রমশ কমতে থাকে, তো কমে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এরপর উপরিতলের জল আরো ঠান্ডা হয়ে বরফে পরিণত হয়। জলের চেয়ে বরফের আয়তন বেড়ে যাওয়ার ফলে ঘনত্ব কমে যায়, ফলে ওই বরফ জলের উপরে ভাসতে থাকে, নিচে আর নামে না। আর নিচের অংশের জলের উষ্ণতা কমতে কমতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এলে ওই জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। তাহলে তোমরা জানো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, ফলে ওই জল আর উপরে উঠে বরফে পরিণত হতে পারে না। এর ফলে কি হয় না, উপরের দিকে যতই বরফ থাক নিচের দিকে জল তরল অবস্থায় থাকে, ফলে শীত প্রধান দেশে সমুদ্র বা নদীর জলচর প্রাণীরা বেঁচে থাকে। এর অসুবিধা হচ্ছে শীতের দেশে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ হয়, তো পাইপ লাইনে যখন জলটা বরফে পরিণত হয়ে আয়তন বেড়ে যায় সেটা পাইপের গায়ে চাপ সৃষ্টি করে, ফলে পাইপটা ফেটে যায়। এছাড়া আরো কিছু আছে, যেমন ধরো পাহাড়ের গায়ে ফাটলে যদি জল জমে থাকে, সেই জল যদি বরফে পরিণত হয়, ফলে সেই বরফটা পাথরের গায়ে প্রচন্ড বল প্রয়োগ করে, ফলে পাথর ফাটিয়ে দেয়। এছাড়া শীতকালে মোটর গাড়ি রেডিয়েটরে জল জমে যায়, জমে বরফে পরিণত হয়, ফলে রেডিয়েটর ফেটে যায়। ঠিক আছে? এবার দেখো, জল ছাড়া অন্যান্য পদার্থ যেমন ঢালাই লোহা, টাইপ ধাতু বা পিতল তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তন বাড়ে। এই যে ধর্মটা, এটাকে কাজে লাগিয়ে ওদেরকে ঢালাই করার কাজে অনেক সুবিধা পাওয়া যায়। যে গলিত লোহা বা পিতল দিয়ে ঢালাই করার সময় ছাঁচের মধ্যে গলিত ধাতুকে ঢেলে দেওয়া হয়। এবার গলিত লোহা বা পিতল যখন জমে কঠিনে পরিণত হয় তখন আয়তন বেড়ে যায় এবং ছাঁচটিকে সম্পূর্ণভাবে ভর্তি করে ফেলে, ফলে ঢালাইয়ের ধারগুলো খুব সূক্ষ্ম হয়। ঠিক আছে? আর আগে তো আমরা দেখেছি যে গলনাঙ্কের উপরে চাপের প্রভাব, আগের দুটো পয়েন্টে আমরা দেখেছি গলনাঙ্কের উপরে কি করে চাপের প্রভাব পড়ে। এইবার জেনে রাখো যে এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক প্রায় 0.0073 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়, কমে যায় এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে। আচ্ছা, এবার চলো আবার পিটিভি আসি, যে কতগুলো পদার্থ আছে যারা কোনোভাবেই তাপ দিলে গলে না, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড। কঠিন পদার্থের গলনাঙ্ক প্রধানত দুটি বিষয়ের উপরে নির্ভর করে: পদার্থের উপর প্রযুক্ত চাপ এবং পদার্থের মধ্যে অপদ্রবের উপস্থিতি। গলনাঙ্ক নির্ভর করে চাপের উপরে। দুটুকরো বরফকে একসঙ্গে চেপে ছেড়ে দিলে একখণ্ড বরফে পরিণত হয়। তো চাপ প্রয়োগে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে পুনঃশীলী ভবন বলে। এই পুনঃশীলী ভবন সংক্রান্ত একটি পরীক্ষা আছে যেটা করেছিলেন বটমলি, তাই এটিকে বটমলির পরীক্ষা বলে। তো তিনি কি করেছিলেন, বরফের একটা বড় টুকরোকে দুটো স্ট্যান্ডের সাহায্যে অনুভূমিকভাবে বসিয়ে দিয়েছিলেন যেন বরফের টুকরোটির মাঝখানে ফাঁকা জায়গা থাকে। এইবার বরফের টুকরোটির মাঝ বরাবর বরফকে বেষ্টন করে একটা সরু তামার তার দিয়ে বরফের নিচের দিকে ঝুলিয়ে দিয়েছিলেন এবং তামার তারের শেষ প্রান্তে একটা ওয়েট ঝুলিয়ে দিয়েছিলেন। ফলে দেখা যায় যে কিছুক্ষণ পর ওই তামার তারটা বরফটাকে কেটে নিচে পড়ে যায়, কিন্তু বরফটা দ্বিখণ্ডিত হয় না। বোঝা গেল? এর কারণ হলো কি, সরু তামার তারটা বরফের যে অংশে থাকে সেই অংশে প্রচন্ড চাপ দেয়, ফলে ওই তারের নিচে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কমে যায় এবং ওই জায়গার বরফ গলে জল হয়ে যায়। তো বরফের এই গলনের জন্য যে লিন তাপ দরকার, সেই তাপ তামার তার এবং বায়ু থেকে সরবরাহ করা হয়। ভারের জন্য তারটি নিচে চলে আসে এবং ওই গলিত জল তারের উপরে উঠে যায় এবং চাপমুক্ত হয়। যখনই চাপমুক্ত হয় ওর গলনাঙ্ক আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ফলে ওই জল জমে আবার বরফে পরিণত হয়। এইভাবে ওই তামার তারটা বরফটাকে কেটে নিচে নেমে আসে, কিন্তু বরফটা একই থাকে। ঠিক আছে? এইবার দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে চাপ বৃদ্ধিতে যেসব পদার্থের গলনাঙ্ক বাড়ে তাদের ক্ষেত্রে পুনঃশীলী ভবন হয় না। আর বটমলির পরীক্ষার সাফল্যের জন্য কতগুলো জিনিস নির্ভর করে। 1 নম্বর,
তারটিকে তাপে সুপরিবাহী হতে হবে। 2 নম্বর, তারটিকে খুব সরু হতে হবে, না হলে যথেষ্ট চাপ দিতে পারবে না। 3 নম্বর, চারপাশের বাতাসের উষ্ণতা 0 ডিগ্রির থেকে বেশি হতে হবে। চারপাশের বাতাসের উষ্ণতা 0 ডিগ্রির থেকে বেশি হতে হবে। হ্যাঁ, বেশি না হয় না, বেশি হতে হবে। যদি বেশি না হয় তাহলে ও গলার জন্য প্রয়োজনীয় লিন তাপ পাবে না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো হিম মিশ্রণ। হিম মিশ্রণ হচ্ছে 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে যে মিশ্রণ পাওয়া যায় সেটা হচ্ছে হিম মিশ্রণ, যার উষ্ণতা -23 ডিগ্রি সেন্টিগ্রেড। এছাড়া 5 ভাগ ওজনের অ্যামোনিয়াম নাইট্রেট আর 6 ভাগ ওজনের সোডিয়াম সালফেটের মিশ্রণ -7 ডিগ্রি। 3 ভাগ ওজনের ক্যালসিয়াম ক্লোরাইড আর 2 ভাগ ওজনের বরফের উষ্ণতা -50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হিম মিশ্রণটা এর পেছনে সায়েন্স হচ্ছে গলনাঙ্কের উপরে অপদ্রবের প্রভাব। অর্থাৎ নির্দিষ্ট কোনো জিনিসের সঙ্গে আমি যদি কিছু মিশিয়ে দিই তাহলে তার গলনাঙ্ক কমে যায়, ফলে আগের থেকে অনেক কম উষ্ণতায় গলে। ঠিক আছে? এই জন্য দেখো শীতের দেশে মোটর গাড়ি রেডিয়েটরে জল, যেহেতু একটু আগে বললাম যে জমে বরফে পরিণত হয়, এটা বন্ধ করার জন্য ওর সঙ্গে সামান্য গ্লিসারিন বা গ্লাইকল মিশিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার বাষ্পীভবন। দেখো, তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হয় বাষ্পায়নের হার তত বেশি হয়। বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন। তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়নের হার বেশি হবে। তরলের উপরে বায়ুমণ্ডলের চাপ যত বেশি হবে বাষ্পায়ন তত কম হবে। ঠিক আছে? নেক্সট দেখো, চাপ কমালে বাষ্পায়নের হার বেড়ে যায়। মানে যেখানে চাপই থাকে না সেখানে সবকিছু দ্রুত বাষ্পীভূত হবে। এ প্রসঙ্গে দুটো জিনিস জেনে রাখো, এক হচ্ছে গ্যাস আর বাষ্প। পরীক্ষা করে দেখা গেছে কি যে কোনো তরল থেকে উৎপন্ন বাষ্পকে একটি নির্দিষ্ট উষ্ণতায় কিংবা ওর থেকে কম উষ্ণতায় রেখে চাপ প্রয়োগ করলে বাষ্পটি তরলে পরিণত হয়। ওই নির্দিষ্ট উষ্ণতাকে ওই বাষ্পের সংকট উষ্ণতা বলে, ক্রিটিক্যাল টেম্পারেচার। কোনো বাষ্প সংকট উষ্ণতা নিচে থাকলে তাকে বাষ্প বলে, আর সংকট উষ্ণতার উপরে থাকলে তাকে গ্যাস বলে। এই জন্য জলীয় বাষ্প, অ্যাসিড বাষ্প প্রভৃতি হলো বাষ্প, আর হাইড্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি হলো গ্যাস। ঠিক আছে? আচ্ছা, এই দেখো পরের পয়েন্টটি বলেছে যে শূন্যস্থানে বাষ্পায়নের হার সবচেয়ে বেশি হয়। তরলের উপরে বায়ু চলাচল করলে বাষ্পায়নের হার দ্রুত হয়। তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। তরল পদার্থের উপরের বাতাস যত শুষ্ক হবে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প যত কম পরিমাণে থাকবে বাষ্পায়ন তত দ্রুত হবে। স্ফুটন খুব দ্রুত সংঘটিত হয়। স্ফুটন খুব দ্রুত সংঘটিত হয়। বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ তরল নিজ দেহ থেকে সংগ্রহ করে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্ফুটনের সময় তরলের উষ্ণতা কি থাকে না স্থির থাকে, একই থাকে। স্ফুটনের জন্য প্রয়োজনীয় লিন তাপ বাইরে থেকে সরবরাহ করা হয়। বাষ্পায়নে তরলের উষ্ণতা কমে আর স্ফুটনে তরলের উষ্ণতা স্থির থাকে। আচ্ছা, এবার দেখো বাষ্পায়ন কেবলমাত্র তরলের উপরিতল থেকে হয় আর স্ফুটন সমগ্র তল থেকে হয়। যে তরল যত বেশি উদ্বায়ী হয় তার স্ফুটনাঙ্ক তত কম হয়। তরলের উপরে চাপের প্রভাব, বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? 1 নম্বর হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল। 2 নম্বর তরল পদার্থের প্রকৃতি। ক্ষেত্রফল কি? তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়নের হার তত দ্রুত হবে। যেমন ধরো আমরা চা খাই, চা কিসে ঢেলে খাই? ডিশে ঢেলে খাই, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো ডিশের ক্ষেত্রফলটা কি বেশি চায়ের কাপের ক্ষেত্রফল থেকে। নেক্সট, তরলের উপরে চাপ, অর্থাৎ তরল পদার্থের উপরে বায়ুমণ্ডলের চাপ যত বেশি হবে বাষ্পায়ন তত কম হবে। বায়ুর শুষ্কতা, বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে বাষ্পায়ন দ্রুত হবে। তো এই জন্য কি বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে চায় না, অথচ শীতকালে ভিজে জামা কাপড় শুকিয়ে যায়, কারণ শীতকালে বায়ুর মধ্যে জলীয় বাষ্প কম থাকে, বর্ষাকালে বেশি থাকে। বায়ু চলাচল যত দ্রুত হবে বাষ্পায়ন তত দ্রুত হবে। তরল ও পারিপার্শ্বিকের উষ্ণতা, যে কোনো উষ্ণতা বাষ্পায়ন ঘটলে তরল ও পারিপার্শ্বিকের বায়ুর উষ্ণতা যদি বাড়ে তাহলে বাষ্পায়ন আরো দ্রুত হবে। বোঝা গেল? আচ্ছা, আরো একটু জেনে রাখো যে স্ফুটনাঙ্কের হার বা স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তরল পদার্থের প্রকৃতি, মানে যে তরল যত বেশি উদ্বায়ী তার স্ফুটনাঙ্ক তত কম হয়।
নেক্সট হচ্ছে তরলের উপরে চাপ। তরলের উপরে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। এই ধর্মের পরে কাজে লাগিয়ে প্রেসার কুকার যন্ত্র তৈরি করা হয়। আর তরলের বিশুদ্ধির পরে, অর্থাৎ কোনো তরলে যদি অন্য তরল দ্রবীত থাকে তাহলে স্ফুটনাঙ্ক বেশি হবে। যেমন ধরো নুন জল, নুন জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় সাধারণ জলের থেকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তরলের উপরে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে আর চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। এই সংক্রান্ত একটা পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী হচ্ছে ফ্রাঙ্কলিন। তো চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে, এই ধর্মকে কাজে লাগিয়ে হাইড্রোজেন পারঅক্সাইডের গাঢ় দ্রবণ প্রস্তুত করা হয়, দুধ থেকে কনডেন্স মিল্ক প্রস্তুত করা হয়। আর তরলের উপরে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, এই ধর্মকে কাজে লাগিয়ে কাগজের মণ্ড প্রস্তুত করা হয়, কৃত্রিম সিল্ক প্রস্তুত করা হয়, হাড় থেকে জিলেটিন নিষ্কাশন করা হয়, অপারেশনের যন্ত্রপাতি যেমন ব্যান্ডেজ ইত্যাদি জীবাণুমুক্ত করা হয়, আর বক্সাইট থেকে অ্যালুমিনা প্রস্তুত করা হয়। বোঝা গেল? বিশুদ্ধ তরলে কোনো কঠিন পদার্থ দ্রবীত থাকলে ওই তরলের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্কের থেকে বেশি হয়। আরেকটা সুপার কুলিং, যে অতি সতর্কতার সঙ্গে কোনো বিশুদ্ধ তরলকে ধীরে ধীরে ঠান্ডা করলে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলেও তা কঠিনে পরিণত হয় না। তরলের এই অবস্থাকে অতি শীতলীকরণ বলে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে স্ফুটনাঙ্ক কম হয়, এই জন্য দার্জিলিং এ কম উষ্ণতায় জল ফোটে, ফলে ওইখানে জিনিস সেদ্ধ হতে চায় না। আর একটা, আকাশ পরিষ্কার থাকলে শিশির বেশি হয়। অর্থাৎ শিশির জমার উপযোগী শর্ত একটা, যে পরিষ্কার আকাশ, মেঘমুক্ত আকাশ হতে হবে। আর স্টিমের পরে আলো পড়লে স্টিমকে সাদা দেখায়। বুঝতে পেরেছ? সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। তো সবার আগে আমাদের লিন তাপ সম্বন্ধে জানতে হবে, যে লিন তাপ কাকে বলে। লিন তাপের ইংরাজি হচ্ছে ল্যাটেন্ট হিট। লিন তাপের সংজ্ঞা হচ্ছে প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে। এসআই পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে জুল পার কেজি। খুব ইম্পর্টেন্ট, বরফ গলালে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এটা আগেই বলেছি। জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে স্টিমের উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এই যে ভিজে জামা কাপড় গায়ে শুকালে সর্দি হয়, কারণ জামা কাপড়ের জল বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ শরীর থেকেই নেয়। পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন নয়, কারণ পদার্থের অবস্থার পরিবর্তনে অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। ঊর্ধ্বপাতন, কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থার পরিবর্তন হয়। কর্পূর, ন্যাপথলিন, নিশাদল, আয়োডিন, এই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। সকল পদার্থের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। যেমন ধরো মোম, মাখন। হাইড্রোজেন গ্যাস তরলে পরিণত হয় -240 ডিগ্রি সেন্টিগ্রেডে। বিশুদ্ধ কেলাসিত পদার্থে গলনাঙ্ক হিমাঙ্ক 1, আগেই বলেছি। এবার দেখো, খনিগর্ভে জলের স্ফুটনাঙ্ক বাড়বে, কারণ সেখানে বায়ুর চাপ বেশি। বরফ গলনের লিন তাপ হচ্ছে 33600 জুল পার কেজি। ঠিক আছে, এটা হচ্ছে বরফ গলনের লিন তাপ। আচ্ছা, আর দুটো জিনিস জেনে রাখো। এসআই পদ্ধতিতে বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে, একটা বললাম যে সিজিএস এ 537 ক্যালোরি পার গ্রাম, আর এসআইতে হচ্ছে 2.225 ইন্টু 10⁶ জুল পার কেজি। এটাকে যদি কিলো জুলে কনভার্ট করি তাহলে হবে 2255 কিলো জুল পার কেজি। ঠিক আছে, তো এ থেকে অনেক ছোট ছোট অঙ্ক দেবে। নেক্সট, এপিএস পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে ব্রিটিশ থার্মাল একক পার পাউন্ডে। হ্যাঁ, আচ্ছা, ইউটেকটিক উষ্ণতা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে উষ্ণতায় কোনো দ্রবণে দ্রাবক এবং দ্রাব পৃথক না হয়ে সমগ্র দ্রবণ থেকে একসঙ্গে কঠিনে পরিণত হয়, সেই উষ্ণতাকে ইউটেকটিক উষ্ণতা বলে। 71, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার উঠলে বায়ুর চাপ 6.5 mm করে কমে যায়। বাষ্পায়নের হার কি কি বিষয়ের উপরে নির্ভর করে? তরলের উপরিতলের ক্ষেত্রফল, তরল পদার্থের প্রকৃতি, তরলের উপরে চাপ, আর বায়ুর শুষ্কতা। আচ্ছা,
দেখো, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। আচ্ছা, প্রতি 300 মিটার উঁচুতে স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়। ক্যালোরি, ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। ক্যালোরি কি? ক্যালোরি না, সিজিএস পদ্ধতিতে তাপের একক। 1 ক্যালোরি সমান 4.18 এত জুল, তো নর্মালি বলা যায় 4.2 জুল। আচ্ছা, বায়ুমণ্ডলে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায় 0.0073 ডিগ্রি সেন্টিগ্রেড। লিন তাপ থার্মোমিটারে ধরা যায় না। দুটো তরলের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দুটো তরলের স্ফুটনাঙ্কের মাঝে থাকে। এসআই পদ্ধতিতে বাষ্পীভবনের লিন তাপ আগেই বলেছি, আর এসআই পদ্ধতিতে বরফের লিন তাপ 3.36 × 10⁵ জুল পার কেজি বা 336 কিলোজুল পার কেজি। এরপর আমরা গাণিতিক উদাহরণের দিকে যাব। তো তার আগে কতগুলো জিনিস বলে দিই। বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি হয়, এর কতগুলো উদাহরণ, যেমন ঘামে ভিজে শরীরে পাখার তলায় বসলে সর্দি লাগে। একই সায়েন্সটা একই, যে ভিজে কাপড়টা শুকোবে তার যে তাপ, লিন তাপ, সেটা শরীর থেকে নেয়। নেক্সট, রেকটিফাইড স্পিরিট হাতে ঢাললে ঠান্ডা লাগে, সেম কেস। গ্রীষ্মকালে দরজা জানলায় ভিজে খসখসি টাঙালে ঘর ঠান্ডা হয়, সেম কেস। পেতলের কলসিতে থাকা জলের থেকে মাটির কুজোর জল ঠান্ডা থাকে, তার কারণ হচ্ছে মাটির কুজোতে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে জল কুজোর বাইরে বেরিয়ে আসে এবং সেগুলো বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ ওই কুজো থেকেই সংগ্রহ করে। নেক্সট দেখো, জল দিলে আগুন কেন লেভে? কারণ জ্বলন্ত বস্তুতে জল পড়লে জল স্টিমে পরিণত হয়। স্টিমে পরিণত হওয়ার জন্য লিন তাপ আগুন থেকেই নেয়, ফলে আগুনের তাপ কমে যায়। আরও একটা কেস হচ্ছে, এই যে স্টিমটা, এটা আগুনকে চারিদিক দিয়ে ঘিরে ধরে, ফলে ওই স্টিমের আস্তরণ ভেদ করে অক্সিজেন আর আগুনের সংস্পর্শে যেতে পারে না, ফলে কি আগুন অক্সিজেনের অভাবে লিভে যায়। ঠিক আছে? আচ্ছা, বলো তো, ফুটন্ত জলের পর একটি পাত্র ভাসিয়ে রাখলে ওই পাত্রের মধ্যে জল ঢাললে ওই জল কি ফুটবে? কখনোই ফুটবে না, কারণ ওই জলের উষ্ণতা যতই 100 ডিগ্রি সেন্টিগ্রেড হোক, ওই ফুটন্ত জলে যদি গ্রাম প্রতি আরও 537 ক্যালোরি আমি তাপ দিতে পারতাম, তবে ওই জল ফুটতো, অর্থাৎ জলের যে লিন তাপটা সেটা পেত না। ঠিক আছে? তো গাণিতিক উদাহরণগুলো আমরা একটু দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? খুব সিম্পল, কি হবে না, জলের বাষ্পীভবনের লিন তাপ লাগবে। কত জলের বাষ্পীভবনের লিন তাপ? এটা 2255,000 জুল। তাহলে মোট আমার কত লাগবে না, 10 গ্রাম মানে হচ্ছে 0.01 কেজি। তাহলে সিম্পল 0.01 মাল্টিপ্লাইড উইথ এত জুল। তো এই দুটো যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে 22550 জুল তাপের প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু দ্রুত বলছি, তোমরা ভিডিওটা একটু পজ করে করে দেখবে, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে হলে কত জুল তাপ শক্তির প্রয়োজন হয়? এটাও তাই, বরফ গলনের জন্য লিন তাপ কত? 336,000। তাহলে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 2 কেজি বরফ, তাহলে 2 মাল্টিপ্লাইড উইথ 336,000, তাহলে এত জুল তাপ শক্তির প্রয়োজন হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে 3360 জুল তাপ প্রয়োগ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত পরিমাণ বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করা যাবে? সিম্পল ঐকিক নিয়ম প্রয়োগ করব। সেটা কি না, এত জুল তাপ দ্বারা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করা যায়। ঠিক আছে? ঐকিক নিয়ম, একে কত, আর যেটা আমার বলে দিয়েছে 3360 এত জুল তাপে কত। তো এটা হচ্ছে আমার ক্যালকুলেশন। তাহলে উত্তর হবে হচ্ছে 0.01 কেজি। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্নে চলো। এরকম ছোট ছোট অঙ্ক তোমরা এনটিপিসি এবং রেলের গ্রুপ ডি পরীক্ষায় পাবেই।
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করতে কত ক্যালোরি তাপ? কি বলা আছে না, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম আর স্টিমের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। হ্যাঁ, তো সবার প্রথমে আমি দেখব যে 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে তাপ হচ্ছে 80 ক্যালোরি, তাই তো? আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে যেতে প্রয়োজনীয় তাপ কি হবে? H ইজ ইকাল টু MST, M ইন্টু S ইন্টু টি। এটা একটু পরে পড়াবো। তো M হচ্ছে ভর, S হচ্ছে আপেক্ষিক তাপ আর T হচ্ছে উষ্ণতার পার্থক্য। তাহলে ভর কত? 1 গ্রাম। আর জলের আপেক্ষিক তাপ কত? 1, আর তাপের পার্থক্য কত? 100 মাইনাস 0 মানে 100 ক্যালোরি। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কি? এই 1 ইন্টু 537, তাহলে 537 ক্যালোরি। সুতরাং মোট তাপ 80 ক্যালোরি তাপ লাগলো বরফ থেকে জল হতে, মাঝখানে উষ্ণতা হচ্ছে 100 আর শেষে বাষ্পীভবনের জন্য লাগলো 537, তাহলে মোট লাগলো আমার 717 ক্যালোরি। ক্লিয়ার? পরের প্রশ্নে চলো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 কেজি স্টিমকে উষ্ণতার পরিবর্তন না করে ঘনীভূত করতে কত তাপ নিষ্কাশন করতে হবে? তো নিষ্কাশন মানে হচ্ছে এই দেখো যে 1 কেজি স্টিমকে জলে পরিণত করতে হলে এত জুল তাপ নিষ্কাশন করতে হয়। সিম্পল। এবার 1 কেজিকে যদি এত জুল লাগে তাহলে 5 কেজিকে কত লাগবে? মাল্টিপ্লাইড উইথ 5, তাহলে এত জুল হচ্ছে আমার অ্যান্সার। নাম্বার 6 দেখো, সিজিএস পদ্ধতিতে বাষ্পীভবনের লিন তাপ বলে দিয়েছে, এসআই পদ্ধতিতে এর মান নির্ণয় করতে বলেছে। তো আমাকে কি করতে হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করতে কত জুল তাপ শক্তির প্রয়োজন হয়? 537 ইন্টু 4.2 জুল তাপ শক্তির প্রয়োজন হয়। আমি কি করলাম? ক্যালোরিটাকে প্রথমে জুলে কনভার্ট করে নিলাম। এখানেই বলে দিয়েছে দেখো 1 ক্যালোরি সমান 4.2 জুল। সুতরাং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম জলকে স্টিমে পরিণত করতে কি হবে? মাল্টিপ্লাইড উইথ 1000 অর্থাৎ অত জুল। বাস, এখানে অঙ্ক শেষ। খুব ছোট ছোট খুব সিম্পল অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসার মতো, খুব ভালো করে খেয়াল করবে। নাম্বার 7 দেখো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 500 গ্রাম জলে 5370 ক্যালোরি তাপ দিলে কি হবে? এখানে বলে দিয়েছে জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে দেখো 537 ক্যালোরি তাপ দ্বারা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জল সম উষ্ণতায় 1 গ্রাম স্টিম হয় 5370 ক্যালোরি তাপ দ্বারা। এর কারণ কি? দেখো বলে দিয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5370 বাই 537 মানে 10 গ্রাম জল দ্বারা স্টিমে পরিণত হবে। ঠিক আছে, 8 নম্বরে চলো। যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত। বাহ, ভালো কোশ্চেন। তাহলে খুব সিম্পল, যে 5 গ্রাম বরফকে সেম উষ্ণতায় জলে পরিণত করতে হলে কত লাগবে? 80 ক্যালোরি ইন্টু 5, 400 ক্যালোরি তাপ লাগবে। আবার 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে কী লাগবে? ভালো করে বলো। আগে যেমন করালাম, MST, M হচ্ছে 5 গ্রাম, S হচ্ছে আপেক্ষিক তাপ 1, T উষ্ণতার পার্থক্য মানে 10, তাহলে 50 ক্যালোরি তাপ লাগবে। তাহলে মোট তাপ হচ্ছে ওদিকে 400 আর এদিকে 50, মানে মোট হচ্ছে 450 ক্যালোরি তাপ লাগবে। এবার এটাকে যদি জুলে কনভার্ট করতে হয় তাহলে 450-এর সঙ্গে 4.2 মাল্টিপ্লাই করতে হবে। তোমরা কিন্তু পজ করে করে দেখবে আস্তে আস্তে। শেষ আজকে, 9 নাম্বার। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম জলকে একই উষ্ণতায় স্টিমে পরিণত করতে এত ক্যালোরি তাপ লাগে, তাহলে জলের বাষ্পীভবনের লিন তাপ এসআই পদ্ধতিতে কত নির্ণয় করতে হবে? প্রথমে 5 গ্রামকে আমি কিলোগ্রাম করে নিলাম। এবার 2685 ক্যালোরি, এই ক্যালোরিকে আমি জুলে কনভার্ট করে নিলাম। এবার ঐকিক নিয়ম চালাবো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এত কিলোগ্রাম জলকে সম উষ্ণতায় স্টিমে পরিণত করতে এত জুল তাপশক্তির প্রয়োজন হয়, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম জলকে সম উষ্ণতায় স্টিমে পরিণত করতে কি করতে হবে? না ওই যে আগে বেরোলো 11277 বাই
0.005 জুল, অর্থাৎ এত জুল। শেষ আজকের। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হবে? অনেক কিছু বলে দিয়েছে আমাকে। তাহলে খুব সিম্পল, প্রথমে আমি কি করব, যে বরফ গলনের লিন তাপটা আমি বার করব। তাপটা কত হবে? তাপ হচ্ছে ভর, আপেক্ষিক তাপ মানে হচ্ছে আমার 1 কেজি, আর লিন তাপ হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল, তাহলে মোট হলো 3.36 ইন্টু 10⁵ জুল। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে যেতে ওই একই ভর ইন্টু আপেক্ষিক তাপ কিন্তু উষ্ণতার পার্থক্য, তাহলে 42 10 স্কোয়ার ইন্টু 100 অর্থাৎ 42 ইন্টু 10⁴ জুল। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি জলকে উষ্ণতায় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, দেখো ভর আর বাষ্পীভবনের লিন তাপ, ভর হচ্ছে 1 আর বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 2.26 ইন্টু 10⁶ জুল। তাহলে মোট তাপ হচ্ছে এই তিনটেকে জাস্ট যোগ করে দাও, মানে 3.36 ইন্টু 10⁵, 42 ইন্টু 10⁴ আর 2.26 ইন্টু 10⁶। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ক্লাসে।